আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন, নিজেকে সুস্থ রেখেছেন, নিজেকে সেফ রেখেছেন, আপনার আশেপাশের মানুষকে আপনি সেফ রেখেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবেই হোক যার যা আছে তাই দিয়ে যারা দুস্থ, যারা ডেইলি ওয়েজ আর্নার্স বা যারা অসহায় অবস্থায় আছে তাদের পাশে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিদিনের মতো আজকেও লাইভ সফট স্কিলস ট্রেনিং এই ব্যানারে আমরা আমাদের অফিসিয়াল পেজ বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এবং আমাদের গ্রুপ সফট স্কিলস দিয়ে করব জয়, এই দুই জায়গা থেকে আমরা লাইভে এসেছি। আমরা প্রতিদিন চেষ্টা করি সফট স্কিলস এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি কিভাবে আমরা আমাদের ক্যারিয়ারকে টেকসই করব বা সাস্টেইনেবল করব, এবং আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করি যারা ইতিমধ্যেই সাস্টেইনেবিলিটি বলি বা ক্যারিয়ারে কনসিস্টেন্টলি বলি, কনসিস্টেন্ট আমরা যেগুলো যারা অর্জন করেছেন। আজকে আমাদের সাথে আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইউসুফ ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এবং আপনি স্যার একজন আশাবাদী মানুষ আমি জানি, আর আমি জানি না আপনি জানেন কিনা, আমি কিন্তু আপনার একজন ভক্ত, এটা সবাই জানে। এবং মানে আপনি আমাকে মানে মেনে নিয়েছেন কিনা জানি না, বাট ইউ আর মাই মেন্টর। আপনার বিভিন্ন ইউটিউব বা আপনার কাজের মাধ্যমে আপনি যেই লার্নিং গুলো সবসময় দেন সেগুলো আই ট্রাই টু ফলো, এবং সেভাবেই আমি সেগুলো ফলো করে আসলে আমি আমার নিজের ক্যারিয়ারের ভুল ত্রুটিগুলোকে আমি শুধরাবার চেষ্টা করি। এবং আমার মনে হয় 3-4 দিন আগে আপনার একটি ওয়েবিনার হয়ে গেল, যেখানে আপনি আসলে কিভাবে আমরা চ্যালেঞ্জিং টাইমকে মোকাবেলা করতে পারি। চমৎকার একটি সেশন আপনার ছিল। পার্টিসিপেন্ট যারা ছিলেন তারা প্রত্যেকেই খুব উপকৃত হয়েছেন, আমাকে মেসেজ করে জানিয়েছেন। স্যার আজকে সফট স্কিলস নিয়ে আমরা আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। আপনি ইউ আর আ ম্যান হু লাভ টু আস্ক কোয়েশ্চেন, and আপনি সবাইকে বলেন যে ask question to solve any problem. আমি স্যার আপনাকে যদি প্রথমেই একটা প্রশ্ন করি, আপনার দৃষ্টিতে আসলে সফট স্কিলসটা কি and why we are calling it soft skills? তাহলে তুমি বললে যে আমি ভালোবাসি, হ্যাঁ, তো তোমাকেই প্রশ্ন করি, তোমার মতে সফট স্কিলস কি জিনিস? স্যার আমার মতে সফট স্কিলসটা তো আসলে আমার ভেতরে থাকবে, কিন্তু আমার অ্যাপিয়ারেন্স, আমার 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 চাল চলন আচার ব্যবহার এগুলো দিয়ে আসলে ওটা ফ্রেগ্রেন্স হিসেবে ছড়াবে, মানে যেটাকে আমরা আসলে সফট স্কিলস বলি। বাট আমার কাছে মনে হয় এটা নামটা পরিবর্তন করে আসলে এমন কোন একটা নাম দেওয়া দরকার যেটিতে আসলে আমরা ম্যান্ডেটরি স্কিলস হিসেবে ধরে নিতে পারি এটাকে। স্যার আপনি আমাকে প্রশ্ন করলে আমি ফেল করব না, প্রশ্ন কিন্তু উদ্দেশ্য অন্য। আমরা যদি ফর এক্সাম্পল ওটা তো ছিল হোয়াট ইজ সফট স্কিলস, হ্যাঁ, কিন্তু আমরা যদি বলি যে ওয়াই ডু উই নিড সফট স্কিলস, এটার উপরে 5টা কোয়েশ্চেন বানাই। একটা কোয়েশ্চেন হবে ওয়াই ডু উই নিড সফট স্কিলস, এটার কি উত্তর? রাইট। আরেকটা হতে পারে when do we need soft skills? Okay. How do we apply soft skills? এই 3টা প্রশ্নের উত্তর দিলে আস্তে আস্তে হোয়াট ইজ সফট স্কিলস ও বেরিয়ে আসবে। ওকে, ফর এক্সাম্পল যদি হ্যাঁ বলো স্যার। মানে মানে এটার উত্তর তো আসলে বের করাটা, আমরা তো পরিশ্রম করতে চাই না বেশি স্যার, আমরা তো আসলে বেশি খাটতেও চাই না, আমরা তো আসলে নোট পেপার চাই, যে কেউ যদি কেউ লিখে দিত তাহলে আমি পড়ে মুখস্থ করে ফেলতাম হোয়াট, ওয়াই, হাউ, ওয়্যার, ওয়েন। তো মানে আপনি এক্সপ্লেইন করেন স্যার, মানে কিভাবে কি করা যায়, সফট স্কিলসটাকে কিভাবে গুরুত্ব দেওয়া যায়। আমি যদি বলি, তুমি বললে যে মুখস্থ করে আমাদের অভ্যাস হয়ে গেছে, ইভেন আমরা যে এসে গুনি লেখার কথা, স্কুল কলেজে এসে লিখি না, তো ওগুলোও আমরা চাই যে মুখস্থ করে আমরা দিয়ে আসবো। হ্যাঁ, কেউ 100টা মুখস্থ করে ফেলে, তারপরে মানে মিঠায় উত্তর দিয়ে চলে আসে। কিন্তু এইটা যদি আমরা চিন্তা করি, এটা কি পোতা পাখির পক্ষে সম্ভব? বা ফটোকপি মেশিন,
ফটোকপি মেশিন কি এই সব নোটস ফটোকপি করে ক্লেম করতে পারবে যে সে ডিগ্রি পেল বা সে শিক্ষিত হয়ে গেল? তো এখানেই আমাদের প্রবলেম। মানে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ইনর্মাস ক্যাপাসিটি দিয়েছে। আর যেমন যতগুলি সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক বা ইনভেন্টর ছিল, হ্যাঁ, ওদেরকে কি আল্লাহ তাআলা এক্সট্রা ব্রেইন দিছিলেন? আর আমাদেরকে কি বঞ্চিত করছেন? যে আল্লাহ এখন আইনস্টাইনকে তৈরি করলেন, তারপরে এডিসনকে তৈরি করলেন, ওদেরকে এক্সট্রা পাওয়ারফুল ব্রেইন দিয়েছিলেন, আর বাঙালি যখন সৃষ্টি করলেন তখন ব্রেইন দিতে ভুলে গেছেন। এটা কি? সেই জন্য আমরা নীল ক্ষেত আবিষ্কার করছি, হ্যাঁ, ফটোকপি মেশিন ইউজ করা, তারপরে যতগুলো ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি কিন্তু সব সুন্দর ফটোকপি দোকান গড়ে উঠছে। আর ওরা কিন্তু খুব অর্গানাইজ, কোন স্যার কোন সাবজেক্ট কোড কোন নোটস দরকার সাথে সাথে সে বাইর করে দিবে। কিন্তু এই যে মুখস্থ, তোতা পাখি কি পারবে? আর তোতা পাখি যদি পুরা ডিগ্রির কথাগুলি নোটসগুলি মুখস্থ করে বলে দেয়, আমরা কি 4 বছর পরে তাকে ডিগ্রি দেবো, ব্যাচেলার্স ডিগ্রি? তো এখানেই সফট স্কিলসের তফাৎটা আসতেছে। মানে বেসিক্যালি সফট স্কিল হচ্ছে আমি আমার থিঙ্কিংটাই হচ্ছে সফট স্কিল। এম আই এবল টু থিঙ্ক? থিঙ্কিংটা চালু হবে থ্রু একটা কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেন করতে 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 আমার থিঙ্কিং চালু হবে। আর আমরা কিন্তু ছোটবেলার থেকে, যেমন যখন 5 বছর বয়স, হ্যাঁ, আরো মনে আছে কিনা যখন ছিলাম, তো তখন কয়টা প্রশ্ন করতাম? কেন প্রশ্ন করতাম? বিকজ প্রশ্ন ছাড়া কিন্তু আমাদের ব্রেন কাজ করে না। সো টু ডেভেলপ আওয়ার ব্রেইনস, আমরা কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়ে দিয়েছে বিল্ট ইন, যে আমরা বারবার অনেক প্রশ্ন করি। সো এখন সফট স্কিলস যদি আসি, যে ডিগ্রির কথা বললাম, ধর আমি একটা চাকরি পেলাম, তো চাকরিতে গেলে চাকরি আমার কাজটা কি? আমাকে ডেইলি একটা কাজ দেবে, তো এই কাজটাই একটা, আমি যদি বলি এটা একটা প্রবলেম, আই হ্যাভ টু সলভ। তো তখন যদি আমি মাথায় হাত দিয়ে বলি, হায় হায়, আমি পেজ 93 প্রপারলি মুখস্থ করলে আজকে এই প্রবলেমটা সলভ করতে পারতাম, এটা কি হবে? তো চাকরিতে গেলে এমপ্লয়ার কি চায়, যে একটা কাজ দেবে, তো কাজটা কিন্তু ফর মি ইটস এ প্রবলেম, বিকজ হয়তো আগে কোনোদিনই কাজটা করিনি। সো আমার কিন্তু ব্রেনটা অ্যাপ্লাই করতে হবে, ব্রেনটা অ্যাপ্লাই করে আমি কাজটা করতে হবে। এটা কি অ্যাপ্লিকেশন অফ দ্য ব্রেনই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা আজকের টপিক। আমি চাই যে তুমি কয়েকটা প্রশ্ন করো এটার উপরে, তারপরে আমি দেখি উত্তর দিই। স্যার, সফট স্কিলস এর বিষয়ে কথা বলতে গেলেই এক্সপার্টরা বা সবাই বলেন, বা ইভেন কি চাকরি ক্ষেত্রেও বলেন, যে তোমার কমিউনিকেশন ঠিক নাই, বা তোমাকে কমিউনিকেশনে খুব ভালো হতে হবে। আবার এখন ইদানিং বলা হচ্ছে তোমাকে ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে হবে, তোমাকে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, মানে ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে। আমরা সাধারণত পাজল হয়ে যাই, মানে কমিউনিকেশন করছি, আমার কাছে মনে হচ্ছে না যে আমি খারাপ কমিউনিকেশন করছি, কিন্তু মানুষের চোখে ধরা পড়ছে, আবার বলছি ইমপ্রুভ করতে, আমি আসলে পারছিও না। এ ধরনের নানা সমস্যার ভেতরে আমি আছি, আমার যারা দর্শক তারা আছেন। মানে আপনি তো স্যার এই বিষয়গুলো নিয়ে আসলে রিসার্চ করেন, আপনি এই বিষয়গুলো নিয়ে অনেক কাজ করেন। মানে যদি আপনার কাছে খোলাখুলি, মানে ইটস নট এ কোয়েশ্চেন, বাট ইটস লাইক উই ওয়ান্ট টু নো স্যার, আসলে সবাই বলছে এইটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, বাট আমরা পারছি না, বা which one is very important to you? ওকে, তো আমরা ওয়ার্ড পিক আপ করি, এটা হচ্ছে কমিউনিকেশন। জি সো তোমার মতে হোয়াট ইজ কমিউনিকেশন? স্যার, তথ্যের আদান প্রদান। ওকে, আরেকটু সিম্পলিফাই করি, কমিউনিকেশন হচ্ছে বিটুইন টু ইন্ডিভিজুয়ালস। যদি সিম্পলিফাই করি, যে একটা ইন্ডিভিজুয়াল কথা বলছে আর আরেকজন শুনতেছে। তো কেন কথা বলছে? কথা বলতেছে যে তার মাইন্ডের ভিতরে যেটা আছে, তার নিজের চিন্তার ভিতরে যেটা আছে,
ওটা সে মুখে ওয়ার্ডসে কনভার্ট করে সে বলছে, আর কানে পৌঁছাচ্ছে, আর কানে তারপরে মাথায় যাচ্ছে, তো যে শুনছে সে কনভার্ট করতেছে নিজের মতো করে, রাইট? তো এখানে কয়েকটা বিষয় হচ্ছে যে আমরা যদি মুখস্থ বিদ্যা করি অল আর লাইফস, তাহলে হচ্ছে কি যে আমার নিজের কিন্তু কোনো চিন্তা নেই। আমার নিজের যদি কোনো চিন্তা না থাকে, তাহলে আমি ওয়ার্ডসে কনভার্ট করব কিভাবে? রাইট। সো কনভার্ট না করতে পারলে আমি তো কমিউনিকেট করতে পারছি না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কমিউনিকেশন স্টার্টস উইথ থিঙ্কিং। হ্যাঁ, কিভাবে চালু হবে যে হোয়াট ডু আই ওয়ান্ট টু সে, ওয়াই ডু আই ওয়ান্ট টু সে, হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, হাউ শ্যাল আই সে ইট। এই কোয়েশ্চেনগুলি নিজের মাথার ভিতরে কিন্তু মুখ খোলার আগে কিন্তু এগুলো সেটেল করতে হবে। সেটেল করার পরেই কিন্তু আমার কমিউনিকেশন চালু হবে। হ্যাঁ, আমি একটা ছাত্র কথা বলি, সে একটা খাতায় কিছু ওয়ার্ডস লিখছে। হ্যাঁ, তো আমি পড়লাম, তো বেশ বড় একটা সুন্দর একটা ওয়ার্ড ইউজ করছে। আমি বললাম যে এটা তো খুব দারুণ ওয়ার্ড ইউজ করছো তুমি। হ্যাঁ, তো সে উত্তর দিল, স্যার কালকে দেখছি ওয়ার্ডটা, যে ভাবলো আজকে বসাই। হ্যাঁ, তো এখন হচ্ছে যে সে ওয়ার্ডটা পছন্দ করছে আর বসাই দিচ্ছে, কিন্তু এটার অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই কনটেক্সটের সাথে মিলে কিনা, হ্যাঁ ম্যাচ করে কিনা, কোনো চিন্তা নেই। তো এখন যদি আমার ব্রেনের ভিতরে আমি কি বলতে চাচ্ছি আর ওটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যদি না বাঁচতে শিখি, তাহলে আমি হাউ উইল আই কমিউনিকেট? হ্যাঁ, তো কমিউনিকেট সেই জন্য আমরা পারি না। ধরো আমরা ছাত্রদেরকে বলি যে বোর্ডে দাঁড়া করি যে তুমি এখন এই বিষয়ে বলো। হ্যাঁ, তো ছাত্র একদম ফ্রিজ করে যায়, হ্যাঁ, কিচ্ছু মুখ থেকে বের হয়। অনেক স্টুডেন্ট আছে কান্নাকাটি করে তারপরে বসে যায় জোর করলে। তো এটা কেন হচ্ছে? বিকজ তারা নিজের ভিতরে কোনো প্রশ্ন তৈরি করছে না। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি বলি হাউ আ স্টুডেন্টস মাইন্ড শুড ওয়ার্ক। হ্যাঁ, লাইক আমি ক্লাসে গেলাম, আই এম আ স্টুডেন্ট নাও, একটা টিচার আসলো। হ্যাঁ, আই শুড স্টার্ট যে আজকে টিচার কি পড়াবে, হ্যাঁ কেন পড়াবে, এটা আমার সাথে কি সম্পর্ক, আমি এটা কেন শিখব, আমার কি উপকার, হ্যাঁ শেখার জন্য আমার কি কি প্রশ্ন আছে। তারপরে ধরো টিচার একটা টাইটেল লিখলো বোর্ডে, আমি তখন গেস করলাম, হ্যাঁ এটা কি হতে পারে। হ্যাঁ, তো আমি গেস করার পরে রং রাইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আমাকে গেস করতে হবে কি হতে পারে। তারপর টিচার বলতে শুরু করবে, তো তখন আমি যা যা বলছে ওটার সাথে আমার নিজের গেসটা কম্পেয়ার করব। হ্যাঁ, কম্পেয়ার করে তখন আমি জিনিসটা বুঝতে শুরু করব। কিন্তু আমি যদি ব্ল্যাঙ্ক বসে থাকি যে টিচার স্যার আপনি যা নোটস দেবেন আমি মুখস্থ করব, আমি ভিক্ষা চাচ্ছি আপনার কাছে নোটস, হ্যাঁ আমি ভিক্ষাটা আপনাকে ফেরত দিয়ে চলে আসবো। হ্যাঁ, আমি যদি 4 বছর এভাবে কাটাই, এটা কি ব্রেন ডেভেলপ হবে? হ্যাঁ, আমি তো ছাত্রদেরকে যোগ করে বলি, হ্যাঁ যে কেউ যদি তোমাকে এসে বলে হ্যাঁ যে আমাকে বিয়ে করবা, হ্যাঁ তো কি রেসপন্স হতে পারে? আমি গলে গেলাম যে আমাকে বিয়ে করতে চাই, বলে হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে বিয়ে করতে চাও। এইটা না করে আমি জিজ্ঞেস করবো যে কেন, হ্যাঁ আমি কি দোষ করলাম যে আমাকে তুমি চাচ্ছ। হ্যাঁ, এটা তো জোক হিসাবে বলছি, কিন্তু জিনিসটা হচ্ছে হোয়াট এভার উই ডু ইন লাইফ we must have a why. Why should I get up in the morning? Why should I go to class? Why should I learn? তারপরে হচ্ছে why এর পরে what should I learn? How should I learn? How should I apply it? How is it beneficial to me? So আমি কিন্তু কন্টিনিউয়াসলি নিজের ব্রেনে কিন্তু প্রশ্ন করতেই হবে। আর অন্য মানুষ উত্তর না দিক, আমার নিজের ব্রেন থেকে উত্তরগুলি গেস করব, গেস করে যখন উত্তরগুলি পাবো তখন আমি কম্পেয়ার করে বুঝতে পারবে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। তো আরেকটা এক্সাম্পল দিয়ে তোমার নেক্সট কোয়েশ্চেনে যাই। ফর এক্সাম্পল এডিসন, আমরা সবাই জানি যে সে লাইট আবিষ্কার করছে, সে কি ইসে গেছিল নীল খেতে গিয়ে
সাজেশন বই কিনে আনছে, হ্যাঁ, বা গুগল ইউটিউবে গিয়ে হাউ টু মেক ইনভেন্ট এ লাইট বাল্ব। তো সে কি করছে? হ্যাঁ, সে করছে যে তার একটা প্রশ্ন তৈরি করছে প্রথম, হ্যাঁ, খুব স্পেসিফিক, যে হাউ ক্যান আই এক্সটেন্ড দ্য লাইফ অফ দ্য বাল্ব। বাল্ব ছিল কিন্তু এক্সটেন্ড দ্য লাইফ মানে যে বাল্বটা 2 মিনিট পরে পুড়ে যেত, তারপরে 10 মিনিট পরে পুড়ে যেত। হ্যাঁ, তো সে এরকম করে অনেকগুলি, কোথাও লেখা আছে 3000, কোথাও লেখা আছে যে 1000 এক্সপেরিমেন্ট সে ডিজাইন করছে, আর প্রত্যেকটা এক্সপেরিমেন্ট দেখছে, টেস্ট করে দেখছে যে কতক্ষণ পরে পুড়ে যাচ্ছে। এরকম করতে 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 সে আবিষ্কার করলো যে একটা এইভাবে বানালে অ্যাটলিস্ট 2 বছর ওইটা ঠিক। হ্যাঁ, তো এটা তো প্রশ্ন করে সে উত্তর গেস করছে আর চেক করছে। তো আমরা যদি বলি এটা ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাই তো থিঙ্কিং, এটাই তো ইনোভেশন, এটাই তো ক্রিয়েটিভিটি। যেটা আমি একটা গেস করব, গেসটাকে ট্রাই করব। হ্যাঁ, আমি আরেকটা ছাত্রর কথা বলি। একটা ছাত্র, সে তার গ্রামে তার মামার ক্ষেত আছে, তো ওখানে মামা লাগিয়ে রাখছে কাক তাড়কা। হ্যাঁ, তো সে দেখলো যে কাক তাড়কা, কাকরা ভয় পায় না, হ্যাঁ, তো উল্টা ওটার উপরে বসে থাকে, কাক তাড়কার উপরে বসে থাকে, অন্য কাককে ডাকতে থাকে, আসো আসো এখানে অনেক কিছু খাবার আছে। তো সে চিন্তা করলো যে কি করা যায়। হ্যাঁ, তো সে কম্পিউটার সায়েন্স পড়তো আর কি, ইলেকট্রনিক্স করেনি, কিন্তু চিন্তা করলো যে কি করা যায়। তো তার মাথায় খেললো যে কেন কেন খেললো, হঠাৎ তার মোবাইলটা বেজে উঠলো আর কি, খেতে যখন দাঁড়িয়ে সে দেখতেছিল কাকের তামাশা। তো যে মোবাইলটা বেজে উঠলো সব কাক পালিয়ে গেল। তো সে চিন্তা করলো যে এরকম কি করা যায়, যে ওখানে যদি একটা মোবাইল আটকায় রাখি গাছ এসে কাক তড়াক করে, আর কাক যখনই আসবে বেজে উঠবে, সেটা বেজে উঠলে কাক পালাবে। হ্যাঁ, তো সে কিভাবে করবে, তো একটা পুরোনো মোবাইল জোগাড় করলো, জোগাড় করে সে তার প্রবলেমটা ছিল মোবাইলে তো সাউন্ড বাজার আছে, হ্যাঁ, কিন্তু বাজারটা অন কখন হবে, অন তো হয় রিং আসে। হ্যাঁ, তো সে চিন্তা করলো যে কাক যখন আসবে এটা যদি সে একটা হিসাবে তৈরি করতে পারে, সেন্সর দিয়ে রিংটা চালু করে দিত। তো সে জানতো না এটা কিভাবে করতে, কিন্তু এভাবে করতে করতে, এক্সপেরিমেন্ট করতে করতে সে পেরে গেল, আর সে ওটাকে ইমপ্লিমেন্ট করলো। তো এখানে কি ছিল, যে আমি এটা সলভ করব। হ্যাঁ, এটা তো আর কিছু ছিল না, সে সলভ করার জন্য তার যা লাগে সে জোগাড় করে এটা সলভ করছে। হ্যাঁ, তো এইটাই তো থিঙ্কিং, এটাই তো ক্রিটিক্যাল থিঙ্কিং। আর এটাই চায় এমপ্লয়াররা, যে আমার যে এমপ্লয়ি সে যাতে নিজের হাতে কাজটা নিয়ে ওনারশিপ নিয়ে কাজটা করে। স্যার, আমাদের এখানে অনেকেই আপনার কাছে কিছু প্রশ্ন রাখছেন। আপনারাও চাইলে, যারা এখন সবে ঢুকলেন তাদের সবার উদ্দেশ্যে বলবো যে স্যার যেহেতু আজকে সফট স্কিলস এর টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলবেন, সফট স্কিলস এর যে কোনো এরিয়া থেকে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। কমিউনিকেশন, সেলফ এস্টিম, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, হোয়াট এভার, মানে যে বিষয় আপনার মনে কিছুটা কোনো প্রশ্ন উদ্ভব হয় আপনি কিন্তু জিজ্ঞেস করতে পারেন। স্যার, একজন আমাকে প্রশ্ন করেছে, দুটা কোয়েশ্চেন, আমি যেহেতু ক্রিটিক্যাল থিঙ্কিং এর ওপর, আমি দুটা কোয়েশ্চেনই আমি আপনার সামনে তুলে ধরছি, আপনি মনে হয় পড়তে পারছেন। একজন প্রশ্ন করেছে যে হাউ ডু উই ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং ইন প্রফেশনাল ফিল্ড। আবার আরেকজন বলতে চাচ্ছেন যে স্যার, ডাজ ক্রিটিক্যাল থিঙ্কিং হেল্প টু অ্যাচিভ গুড ক্যারিয়ার or effective thinking help to achieve consistent career? মানে সে আর কি ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ইফেক্টিভ থিঙ্কিং এই দুটার ভেতরে এক ধরনের পার্থক্য। স্যার, মানে ক্রিটিক্যাল থিঙ্কিংটা প্রফেশনাল ফিল্ডে কতটুকু জড়িত, আর ক্রিটিক্যাল থিঙ্কিং ইম্পর্টেন্ট না ইফেক্টিভ থিঙ্কিং ইম্পর্টেন্ট? দুটো তো জড়িত। আমি প্রথম প্রশ্নটা আবার প্রথম প্রশ্ন ছিল এরকম যে হাউ ডু উই ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং ইন প্রফেশনাল ফিল্ড। ওকে, সো এখন প্রফেশনালটা কি? হ্যাঁ, প্রফেশনাল তো আমার একটা চাকরি যেটাতে জয়েন করেছি, আমার একটা পজিশন আছে, পোস্ট আছে, ঠিক আছে। সো আমি একটা প্রবলেম পেলে হাউ উইল আই ডেমনস্ট্রেট প্রফেশনালিজম? হ্যাঁ,
প্রবলেমটা I have to write it down. I have to then write down যে এটার আউটপুট আমি কি চাচ্ছি। তারপরে হচ্ছে how will I get to the output. I design a few questions to help me think and solve the problem. তো এমন হতে পারে that these are guesses, right? So এখন হতে পারে যে আমি টোটালি একা ট্রাই করে আমি সলভ করি। আরেকটা হতে পারে আমি এটা লিস্টটা বানিয়ে I will consult someone that this is how I wish to solve it. Is it okay? ঠিক আছে? So এটাই applying our brain by question, just like Edison did. Edison step by step সে নিজেকে কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেন করে 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 সলিউশন প্রত্যেকটা চেক করছে, চেক করার পরে ফাইনালি সে যখন স্যাটিসফাই হয়েছে, হ্যাঁ, তো তখন পারছে। তো এখন হচ্ছে এই ইফেক্টিভনেসটা, এডিসন এই যে 1000টা এক্সপেরিমেন্ট ডিজাইন করছে, কিন্তু এই 1000টা এক্সপেরিমেন্ট অনেকদিন লেগে গেল, 2 বছর লেগে গেল, রাইট? কিন্তু এডিসন যেটা আমরা দেখি না, এরপরে তার আবার 900-র বেশি নতুন ইনভেনশন ছিল। তো কিভাবে হলো? বিকজ প্রথমবার সে যখন বাল্ব আবিষ্কার করলো, সে বুঝে গেল হাউ টু ক্রিটিক্যালি থিঙ্ক অ্যান্ড ইনভেন্ট সামথিং। এর পরের বার সে যখন আরেকটা জিনিস ইনভেন্ট করতে গেল, তখন তার এতদিন লাগেনি, কম টাইম লাগছে, কিন্তু পদ্ধতিটা সেম, যে বানিয়ে চেক করতেছে, কাজ হচ্ছে না, আবার বানাচ্ছে, তারপরে হচ্ছে নেক্সট ইনভেনশন। তো প্রত্যেক ইনভেনশনের সাথে তার টাইম টু দ্য প্রোডাক্ট, হ্যাঁ, আবিষ্কার কমে গেল। তো সেই জন্য তার বাকি লাইফে অনেক বেশি ইনভেনশন বেরিয়েছে, আর সে শিখছে কিন্তু এই প্রথম ইনভেনশন থেকে। ও আচ্ছা, রাইট? তো এফিশিয়েন্সি আসবে কিভাবে? Once you start thinking and get into this habit of solving a problem, ঠিক আছে, and নেক্সট টাইম যখন প্রবলেম সলভ করবে দেখবে যে আরো কম স্টেপস, মানে আরো কম টাইম লাগছে, এরপরে আরো কম টাইম লাগছে, হ্যাঁ। তো যত কম টাইম লাগতে থাকবে, then you will be known as an expert in your professional field. কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কাররা তাহলে কি করে? মানে আপনি খুব চমৎকার ভাবেই বললেন, যেমন আপনার মাধ্যমে আসলে জানলাম যে এডিসন বাল্ব আবিষ্কার করেছে, বাট তার আগে আলো ছিল, বাট আলোটা দীর্ঘায়ু হতো না, বাল্ব ছিল, বাট তার আইডিয়াটা ছিল যে আমি এটাকে কত বেশি বাড়াতে পারি আলোর, মানে যেন সঙ্গে সঙ্গে নিভে না যায়, হ্যাঁ, পুড়ে যায়। ম্যাচের কাঠি জ্বালালেও তো আলো হয়, কিন্তু ম্যাচের কাঠিটা পুড়ে যায় দ্রুত। তার এক্সপেরিমেন্ট, রাইট, তো তার ক্রিটিক্যালি সে কি চিন্তা করেছে যে আমার এটা যেন অনেকক্ষণ জ্বলে, এইটা তার ছিল প্রবলেম। পুড়ে যায় বাল্ব, এটা হচ্ছে প্রবলেম। আর কি সলিউশন চাই? সলিউশনটা চাই যেন অনেকক্ষণ জ্বলে। সো এইগুলি, এই দুইটার উপরেই স্যার তার এক্সপেরিমেন্ট চালিয়ে গেল, তারপরে সলভ করতে পারলো। কিন্তু সে বুঝলো যে this is the method of how to come up with a new invention. ওকে, হ্যাঁ। তো নেক্সট টাইম সে আরেকটা জিনিস আবিষ্কার করলো, এরকম 900-র উপরে তার কিন্তু ইনভেনশনস আছে, আর দেখবা যে প্রত্যেক ইনভেনশন নেক্সট টাইম আরো কম টাইম লাগছে, মানে প্রায় 2 বছর লাগছে, নেক্সট টাইম হচ্ছে আরো কম টাইম লাগছে, থার্ডটা আরো কম টাইম। সো আমি আমাদের বন্ধুদেরকে কিন্তু, মানে স্যার কিন্তু চমৎকার একটা মানে পদ্ধতি বলে দিলেন। ক্রিটিক্যাল থিঙ্কিং এর কি স্যার এটার সঙ্গে সংযুক্ত আছে? এই যে প্রবলেমটাকে কাগজে লিখে সলিউশনটা কি চাচ্ছি সেটা লিখে মাঝখানে কাজগুলো করা, কনসাল্ট করতে পারি কারোর সাথে, এটাই কি ক্রিটিক্যাল থিঙ্কিং? এটাই ক্রিটিক্যাল থিঙ্কিং। আগে মাথার থেকে আমি কোয়েশ্চেন গুনি, উত্তর গুনি গেস করব। এটা ডায়াগ্রামেটিক্যালি করতে পারি, একটা টুল আছে ডায়াগ্রাম দিয়ে, এটা হচ্ছে মাইন্ড ম্যাপ তৈরি করতে পারি অনেক কোয়েশ্চেন দিয়ে, নিজে গেস করে বসালাম। তারপরে আমি যদি চাই একদম নতুন হয়ে ওই প্রফেশনাল ফিল্ডে আমার সিনিয়রকে দেখাতে পারি যে স্যার আপনি তো এই কাজটা আমাকে দিছিলেন, সো আই ফিল দিস ইজ হাউ আমি এটা সলভ করতে পারবো, আমি কি ঠিক আছি, ক্যান আই ট্রাই দিস? হ্যাঁ, সো সে তখন বুঝবে যে তুমি চেষ্টা করতেছো, ঠিক আছে, and you want to get the output and you are sincere about your job. তখন বস বুঝলো, বস ইম্পর্টেন্সও পেল, এবং
বুঝলো যে ইউ আর সিনসিয়ার এন্ড ইউ ওয়ান্ট টু ডু দ্য জব প্রপারলি। ওকে স্যার, আরেকটা জিনিস আসছে যে এই যে এই ভদ্রলোক যিনি আসলে প্রশ্ন করেছেন যে স্যার, ডাজ ক্রিটিক্যাল থিঙ্কিং হেল্প টু অ্যাচিভ গুড ক্যারিয়ার, নাকি ইফেক্টিভ থিঙ্কিং হেল্প টু অ্যাচিভ কনসিস্টেন্ট ক্যারিয়ার? আমরা যখন চাকরি জয়েন ইনস্ট্যান্টলি কিন্তু আমি সবকিছু পারবো না, হ্যাঁ, ইট টেকস টাইম, কিন্তু আমাকে লেগে থাকতে হবে। তো আমি উদাহরণটা দিই, উদাহরণটা হচ্ছে একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শিখে, হ্যাঁ, তো সে যে হাঁটতে শিখে, হ্যাঁ, সে কি জানে যে হোয়াট ইজ ওয়াকিং? হ্যাঁ, বা যদি আমি একটা ইয়ে দিই, অ্যানিমেটেড ডায়াগ্রাম, যে তুমি তো আমার ছেলে, আমার সন্তান, তুমি দেখো আমি খুব সুন্দর করে একটা অ্যানিমেটেড ডায়াগ্রাম বানিয়েছি, এই মাসলগুলি টাইট করলে তুমি দাঁড়াতে পারবে, কিছু হবে? কিছু হবে। সো ওকে কি করতে হবে? সে হচ্ছে একটা টার্গেট নাই, বেসিক্যালি ধরো দূরে একটা বল দেখে আমি বল দিতে চাই, তো সে হাঁটতেও পারে না, ক্রল করতে পারে না, কিছু না। এখন সে হচ্ছে কান্নাকাটি করে, হ্যাঁ, কান্নাকাটি করে ওর মা বা কেউ কোলে তুললে তারপর দেখা যায় ওইখানে সে যেতে চায়, তারপরে সে জিনিসটা, এটা হচ্ছে তার গোল, মানে সে যে জিনিসে ইন্টারেস্টেড সেটাকে গোল হিসাবে নেয়, আর ওটাকে কিভাবে পৌঁছাতে, তো আস্তে আস্তে সে এই টার্গেট নিয়ে ক্রলিংটা শিখে যায়, তারপরে আস্তে আস্তে মানে দাঁড়িয়ে দেখে যে আরো তাড়াতাড়ি পারা, কিন্তু কোনোটাই তার কাছে ডেফিনিশন নাই, তার শুধু গোল আছে। তো এই যে প্রফেশনাল লাইফেও আমাদের একটা গোল নিতে হবে, যে আই ওয়ান্ট টু সলভ দিস, এন্ড ওয়েন আই সলভ ইট হোয়াট উইল দি আউটপুট লুক লাইক, সেটা আমার মাথায় টার্গেট হিসেবে সেট করে ফেলতে হবে। দিস ইজ দ্য টার্গেট এন্ড দিস ইজ হোয়াট দি আউটপুট উইল লুক লাইক। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হাউ উইল আই অ্যাচিভ ইট। তো তখন উত্তরগুলি গেস করতে হবে, স্টেপস গুলি চিন্তা করতে হবে। হ্যাঁ, তো ফর ইনস্টেন্স আমরা যদি একটা ইয়ে বলি, একটা এক্সাম্পল দিই, ধরেন একটা আমার বন্ধু বললো যে দোস্ত আমি বিয়ে করতে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি তোকে ভার দিতে চাচ্ছি আমার বিয়ের সব অর্গানাইজ করে দিবি, কারণ আমি তো এইসব নিয়ে অন্য কাজ নিয়ে একটু ব্যস্ত। প্রথম হচ্ছে যে আমরা এই দায়িত্বটা নেব কিনা, দায়িত্বটা নিলে জাস্ট ফেটে পড়বো, কাজে নামবো, নাকি একটু প্ল্যানিং করবো? তো প্ল্যানিং যদি করতে হয় আমার একটা টুল লাগবে, একটা লিস্ট বানাতে পারি, ডায়াগ্রামেটিক্যালি লিখতে পারি। হ্যাঁ, ফর ইনস্টেন্স আমি যদি অডিয়েন্সকে এখনই জিজ্ঞেস করি, হ্যাঁ, তো প্রথম হয়তো অডিয়েন্স বলবে যে বাবুর্চি লাগবে, যারা খাবারে ইন্টারেস্টেড, ঠিক আছে, তো যারা কাপড়ে ইন্টারেস্টেড, হ্যাঁ, কাপড় কিনতে হবে, হ্যাঁ, টুপি কিনতে হবে, স্যুট কিনতে হবে, হ্যাঁ, তারপরে বিয়ের আত্মীয় স্বজন যারা থাকবে তাদের জন্য কিছু, আরেকজন বলবে যে না দাওয়াত তো করতে হবে, হ্যাঁ, কেউ বলবে যে দাওয়াত করার আগে আমাকে তো ভেন্যু ঠিক করতে হবে, কারণ দাওয়াতের কার্ডের ভেন্যুটা লিখতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমার বাজেট কত, অনেকগুলি কনসিডারেশন, তো এগুলো মাথায় কিন্তু আসতে থাকবে। তো মাথার থেকে আমি পার করে যদি এটা ডকুমেন্ট করি একটা ডায়াগ্রাম হিসেবে, যা যা মাথায় আসছে সব বাইর করে ফেললাম ডায়াগ্রাম, তারপর একটা সিকোয়েন্সিয়ালি আমি সাজাতে পারি যে কোনটা আগে করবো, কোনটা পরে করবো, বা কাকে দায়িত্ব দিব। হ্যাঁ, সো আই নিড আ টুল। হ্যাঁ, তো এই আমি ডায়াগ্রামেটিক্যালি যদি করি, একটা টুলের নাম হচ্ছে মাইন্ড ম্যাপিং। নেটে কিন্তু দেখা যায় হাউ টু মাইন্ড ম্যাপ। সো মাইন্ড ম্যাপটাও হচ্ছে কিন্তু কোয়েশ্চেন বেস, যে আমি কোয়েশ্চেন করব আর আমার যে উত্তরগুলি আসবে আমি ওগুলো লিখব, হ্যাঁ, লিখে অর্গানাইজ করব। সো আই নিড টু বি এবল টু ডিসিপ্লিন মাই ব্রেন টু ডু দিস থিংস। হ্যাঁ, হুট করে 10টা কাজ করে ফেললাম, হ্যাঁ, একটাও লজিক্যাল না, তাহলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, মানে আমি ডেইলি যদি একটা চিন্তা করে ফেটে যায়, ফর এক্সাম্পল আমি যে একটা এক্সাম্পল আমরা যে র্যান্ডমলি কাজ করি, দুটো এক্সাম্পল দিই। একটা হচ্ছে যে অর্গানাইজেশনের বস হিসেবে আমি যদি নানান কাজে সবাইকে বলতে থাকি হুটহাট, হ্যাঁ, আজকে একটা বললাম কালকে একটা বললাম উইদাউট আ প্ল্যান, তো তখন কি হবে? সো আমি এটাকে ইসের সাথে তুলনা করি, ফিজিক্সে একটা জিনিস আছে ব্রাউনিয়ান মোশন। ব্রাউনিয়ান মোশন, ওকে। হ্যাঁ, তো ব্রাউনিয়ান মোশনটা কি? আমরা যে খাবার টেবিলে
আমাদের কাঁচের জগ যদি থাকে বসে, তো পানিটা মোটামুটি ভরা, তো সারফেসটা কেমন দেখা যায়? মানে কাঁচের জগের উপরে তাকালে? না, হ্যাঁ, মানে পানিটা তো ভরা, জি, তো উপরে সারফেসটা ফ্ল্যাট না, পানির সারফেসটা ফ্ল্যাট না? ফ্ল্যাট, রাইট। তো কিন্তু এটা তো আমরা দেখছি ফ্ল্যাট, কিন্তু ভিতরে কি চলছে? এটা তো একটা লিকুইড। সলিড হলে মলিকিউলস গুলো বসে থাকতো, কিন্তু যেহেতু লিকুইড, মলিকিউলস গুলো কনস্ট্যান্টলি মুভ করতেছে। কিন্তু একটা মলিকিউল মুভ করলে কি হয়, আরেকটা মলিকিউলের সাথে টক্কর খায়। তো দুইটা টক্কর খেয়ে দুই মলিকিউল দুই দিকে চলে যায়, আবার ওটা আরো মলিকিউলের সাথে টক্কর খায়। টক্কর খেতে খেতে সারা পুরা পানির নিচে মলিকিউল গুলো শুধু টক্কর খাচ্ছে। আচ্ছা। আর সাম টোটাল আউটপুট কি? পানিটা স্টেবল, জি, আউটপুট হচ্ছে 0। হ্যাঁ, ওকে। কোনো প্ল্যান না বানাই, কোনো স্ট্র্যাটেজি না থাকে, ফোকাস না থাকে, আমরা র্যান্ডমলি যদি কাজ করতে থাকি, তাহলে কিন্তু আউটপুট হচ্ছে 0। ওকে, সো এই ব্রাউনিয়া মোশনের মতো, মানে আমরা দেখছি পানি ফ্ল্যাট, কিন্তু ভেতরে আপনার টক্কর খাচ্ছে একজন, মানে আমাদের ভেতরেও আমরা কাজ করছি প্রচুর, অনেক হার্ড ওয়ার্কার, বাট আউটপুট 0। আউটপুট, ঠিক আছে। সো এটা একটা। আরেকটা উদাহরণ দিই, আমাদের একজন লেখক, সে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড লিখছিল, তার কি মনে আছে লেখকের নাম? তো যাই হোক, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, তো ওটার মধ্যে একটা সিন আছে যেখানে অ্যালিস একটা চোর রাস্তায় দাঁড়িয়ে আছে, আর অনেক উনি রাস্তা বেরোচ্ছে। সো অ্যালিস ওখানে একটা র্যাবিটকে দেখে, তো র্যাবিটকে জিজ্ঞেস করে, র্যাবিট স্যার, হুইচ রোড শ্যাল আই টেক? কোন রাস্তাটা নেব, চৌরাস্তা থেকে আমি কোন রাস্তা নেব? তো র্যাবিট জিজ্ঞেস করে, ওয়ের ডু ইউ ওয়ান্ট টু গো? কোথায় যাবে? তো অ্যালিস বলে, আই ডোন্ট নো, আমি তো জানি না। তো তখন র্যাবিট বলে, দেন টেক এনি রোড, ইট উইল টেক। তুমি যখন জানোই না যে কি আউটপুট চাও, তাহলে ইউ ক্যান টেক এনি রোড। তো এটাই আমাদের অনেকের অবস্থা হয়ে গেছে, যে আমরা উই টেক এনি রোড বিকজ উই হ্যাভন্ট ফিক্সড আ গোল। সো দুইটা কাজ খুব খুব ইম্পর্টেন্ট টু স্টার্ট আওয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা হচ্ছে যে আমি একটা ওয়াই চিন্তা করবো, হ্যাঁ, এবং গোল চিন্তা করবো। ওয়াই ডু আই উইশ টু অ্যাচিভ দিস, হোয়াট হ্যাজ দিস গোল টু ডু উইথ মি। এনি কাজ আসলে আউটপুটটা কিরকম হবে, আমি কি দেখতে চাই, তারপর আমি কিভাবে ওখানে পৌঁছাবো, গেস করে আমি এটা চেক করতে থাকবো, বা কাউকে জিজ্ঞেস করবো, বা অনেকগুলি গেস করে আই উইল কিপ অন ট্রাইং। আর এই ট্রাই করতে 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 আই উইল কিপ অন ইমপ্রুভিং মাই প্রফেশনাল ওয়ার্ক এথিক, ওয়ার্ক অ্যাবিলিটি অ্যান্ড ইফেক্টিভনেস। স্যার, একজন একজন প্রশ্ন করেছে যে আমি একটা ভালো চাকরি পেতে চাই। ওকে, ভেরি গুড। তো এটা তাহলে কি করতে হবে? প্রথম তো হচ্ছে যে তুমি কি ধরনের চাকরি চাও। হ্যাঁ, বিকজ এটা তো বললেই হবে না যে ভালো চাকরি চাই। কারণ ভালো ডেফিনিশন তো হচ্ছে তোমার নিজের দিতে হবে, হোয়াট ইউ মিন বাই ভালো। হ্যাঁ, তো তোমাকে একটা গোল সেট করতে হবে যে কি ধরনের চাকরি। এটা সেট করে তারপরে নিজেকে এমপ্লয়ারের জায়গায় বসাতে হবে। হ্যাঁ, ওই জায়গায় বসে চিন্তা করতে হবে যে হোয়াট ডু আই ওয়ান্ট ফ্রম মাই এমপ্লয়ি। হ্যাঁ, অনেকগুলি কোয়েশ্চেন সাজায় লিখতে হবে যে হোয়াট ডু আই ওয়ান্ট ফ্রম মাই এমপ্লয়ি, হোয়াট আর দ্য স্কিলস আই এম লুকিং ফর, what are the attitude I am looking for, what are the মানে sincerity, মানে আমি যা যা চাচ্ছি অ্যাজ এন এমপ্লয়ার। কিন্তু মানে আমি নিজের জায়গাতে উঠে এমপ্লয়ারের জায়গায় নিজেকে বসাচ্ছি, that I am now the employer. What do I want from my employee? এগুলি সাজালে দেন আমি জিজ্ঞেস করবো, এগুলো কি আমার ভিতরে আছে? Do I have these things in myself? If not, আমি নেটেও সার্চ করতে পারি যে কি কি স্কিলস, আমি যে স্কিলস আইডেন্টিফাই করলাম। ফর এক্সাম্পল, কমিউনিকেশন একটা স্কিল। হ্যাঁ, সো আই ক্যান লুক আপ ইউটিউব ভিডিওস, হোয়াট ইজ কমিউনিকেশন, হাউ ডু আই কমিউনিকেট। সো এগুলো করে করে আই ক্যান টেক সাম টেস্টস অনলাইন,
হ্যাঁ, টেস্ট অনলাইন নিয়ে আমি দেখলাম যে কেমন, আর আমি যদি খুব উইক হই দেন আই উইল হ্যাভ টু ফাইন্ড ওয়েজ টু ইমপ্রুভ। কিন্তু ইমপ্রুভমেন্টের পথ একটাই, বা আস্কিং কোয়েশ্চেনস আর ডায়াগ্রাম বানিয়ে একটা একটা করে করে আগাতে হবে। স্যার আজকে আমাদেরকে যারা দেখছেন, আজকে আমাদেরকে তো অনেক মানুষ দেখছেন, আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি অসংখ্য মানুষ আমাদেরকে দেখছেন। ধরেন আজকে কোন একটি কাজ বাসায় করা যেতে পারে, মানে আফটার দ্য সেশন আপনি কোন ধরনের কাজ নিজের জন্য, কোন কাজটি যেটা দিয়ে তারা মাইন্ড ম্যাপ বানাবে এবং পরবর্তীতে তারা সেই মাইন্ড ম্যাপে ছবি তুলে আবার পাঠাতে পারে, সো দ্যাট আই ক্যান সেন্ড ইউ এন্ড ইউ ক্যান ইভেন ইভ্যালুয়েট। এ ধরনের কোন একটি কাজ কি আপনি আমাদেরকে দিতে পারেন আজকে? ওকে, তাহলে আমি একটা কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট 3 years or 5 years in my life, হ্যাঁ, আমি একটা কোয়েশ্চেন লিখলাম যে হোয়াট উইল মেক মি হ্যাপি। What will make me happy? 3 বছর পরে আমি কি নিজের দিকে যদি তাকাই, ইফ আই কাম আউটসাইড মাই সেলফ অ্যান্ড লুক এট মাই সেলফ, যে 3 বছর পরে বা 5 বছর পরে হোয়াট ডু আই ওয়ান্ট টু সি। হ্যাঁ, কি ধরনের চাকরির মধ্যে আছি, কি ধরনের কাজ করতেছি, কি ধরনের স্টেটাস আছে, কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, what do I want to see in myself that will make me happy? I have to be able to define that. হ্যাঁ, তারপরে হচ্ছে why do I want this? হ্যাঁ, তারপরে হচ্ছে how will I get there? So এই গোলটা অ্যাচিভ করার জন্য, এই হ্যাপিনেসটা অ্যাচিভ করার জন্য আমি কয়েকটা কোয়েশ্চেন করতে পারি যে why do I want this? How will I get there? What will I need to develop in myself? What are the steps I need to take? এরকম 4-5টা প্রশ্ন যদি আমি ডকুমেন্ট করি, হ্যাঁ, দেন আই ক্যান ড্র আ মাইন্ড ম্যাপ অন দ্যাট। হ্যাঁ, এবং এটা যদি পারি দেন দেখা যাবে যে আই উইল বি অন মাই ওয়ে। তো যেটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে স্যার আপনার কাছে কি কোনো মাইন্ড ম্যাপ আছে এই মুহূর্তে আপনার কম্পিউটার স্ট্রেট করা? একটা মাইন্ড ম্যাপ আছে, আপনি চাইলে কিন্তু স্যার শেয়ার করতে পারবেন, মানে শেয়ার স্ক্রিন দিলে আমরা দেখতে পাবো হয়তো, বা আপনার টেবিলে যদি থাকে। আচ্ছা, আমি দেখতেছি, তুমি নেক্সট কোয়েশ্চেনটা বলো, আমি মাইন্ড ম্যাপ বার করতেছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন স্যার একজনই করেছেন, সেটি হচ্ছে এরকম যে হোয়াটস দ্য বেনিফিট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং টু বিকাম এন্টারপ্রেনিউর and how we can apply critical thinking to become successful entrepreneur? প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর তো হচ্ছে যে ওই যে একটা কাকতাড়ার উপর কথা বললাম না, যে ওই ছেলেটা যে পুরোনো মোবাইল ইউজ করে একটা সেন্সর দিয়ে কাক যখন কাছে আসে ওইটা বেজে ওঠে, মোবাইলটা বেজে ওঠে। তো এখন হচ্ছে যে বিফোর মানে সে তো একটা প্রোডাক্ট তৈরি করলো, তারপরে যদি সে চিন্তা করে এইটাকে আমি যদি কমার্শিয়ালাইজ করতে চাই, এই প্রোডাক্টটা যদি আমি ফার্মারদের মধ্যে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তো প্রথম তো সে একটা প্রবলেম আইডেন্টিফাই করলো। Just to be an entrepreneur first, you need to develop a critical mind. যে আমি প্রবলেমস গুলি দেখতেছি। তো একটা তো হতে পারে প্রবলেম দেখে আমি বিরক্ত হলাম, হ্যাঁ, কিছু করলাম। আরেকটা হচ্ছে যে প্রবলেমটা নিজের হাতে নিল, মালিকানা নিয়ে যে আই ওয়ান্ট টু সলভ ইট, তারপর এটাকে সলভ করলাম। তারপর হচ্ছে যে এটাকে আমি যদি অন্য মানুষের কাজে লাগে, আই ওয়ান্ট টু কমার্শিয়ালাইজ ইট। কিন্তু এটার সাথে একটা সিস্টেম, মানে নিজের একটা সাহস লাগবে, করে দেখি, হ্যাঁ, চেষ্টা করে 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 আমি পারবো। তো এই চেষ্টা করার সাহসটাই হচ্ছে যে সেলফ এস্টিম লাগে যে আমি পারবো। হ্যাঁ, না যখন পর্যন্ত না পারবো আমি লেগে থাকবো, যেরকম এডিসন লেগেই ছিল। তো এন্টারপ্রেনারের ভিতরে এটা থাকতে হবে যে প্রবলেম দেখবে, ওটার মালিকানা নিয়ে সলভ করবে, আর ওটার পিছনে লেগে থাকবে। এটাই হচ্ছে এন্টারপ্রেনার। ওকে, আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার যে এরকম যে আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ থিংকিং ও ক্রিটিক্যাল থিংকিং কি একই স্যার? ক্রিয়েটিভ এন্ড ক্রিটিক্যাল,
মানে ক্রিটিক্যালি থিঙ্ক করলে তখন যে সলিউশনটা বেরোবে দ্যাট ইজ ক্রিয়েটিভ। ওকে, মানে আমি তো ক্রিটিক্যাল থিঙ্কিং করলে when I find a new solution then I am creative. So ওকে। then, সো বলো। স্যার অনেকে যে বলে যে এ অনেক ক্রিটিক্যাল মানুষ, নেগেটিভ অর্থে বলে, তখন কি হবে? হ্যাঁ, তো ক্রিটিক্যাল মানুষ হচ্ছে যে নেগেটিভ অর্থে কেন বলে, বিকজ পিপল ট্রাই টু ফাইন্ড ওয়েজ, মানে why we should not do something. হ্যাঁ, মানে আমি একটা মানুষ দেখেছিলাম, নাম তো বলা যাবে না, তো বড় মিটিং ডাকছে। হ্যাঁ, তো মিটিং যাই সাজেশন হচ্ছে the boss finds a way to say যে মানে not to do it. So not to do it, there might be 1,000 reasons, ঠিক আছে, but if you believe যে I have a good reason to do it, তাহলে হচ্ছে মানে you go towards solving that problem. So you can have many reasons not to do something and one reason to do it, but if you believe in it then you must do it. স্যার আরেকটা প্রশ্ন আসছে এরকম যে এই then fixed goal versus situation dependence goal, which one we should follow? Okay, তো এখন এই প্রত্যেক মানুষের কিন্তু একটা পার্সোনালিটি আছে, রাইট? আমার যেটা পছন্দ বা কোন সেট অফ জিনিস আমার পছন্দ অন্যদের পছন্দ না। হ্যাঁ, তো প্রথম তো হচ্ছে যে নিজেকে চেনা, যে আমি কোন জিনিসটা করতে ভালোবাসি। তো অনেক জিনিস ট্রাই করে ফর এক্সাম্পল আমার নিজের লাইফের কথা বলি, আমি যখন প্রথম চাকরির বেতন পেলাম, হ্যাঁ, one of the first things আমি একটা গিটার কিনলাম, ঠিক আছে। তো অনেকদিন টাংটুং করলাম, কিন্তু দেখলাম যে আমার দ্বারা গান সম্ভব না, গিটার ব্যবহার করা, ঠিক আছে। তারপর এক সময় চেস ধরলাম, প্রচুর বই কিনলাম। চেসে একবার ওই একটা স্কুলের সাথে 5 জনের টিম ছিল, তো ওই টিমের সাথে আমি ছিলাম উইকেস্ট প্লেয়ার, তো বাকি 4 জন হেরে গেল and I won my game. কিন্তু আলটিমেটলি আমি দেখলাম it's not for me because the time it requires, it's not. এরকম অনেক জিনিস ট্রাই করেছি লাইফে, কিন্তু দেখলাম যে those are not for me. তারপর আলটিমেটলি আমার যে এখন যে প্রফেশন টিচিং সেটাতে আসলাম। হ্যাঁ, আর এটাতে অনেক ইন্টারেস্ট পেলাম। কেন? বিকজ দেখলাম যে মানুষ কিছু পারে না, এবং মানুষকে যদি চেঞ্জ করতে পারি, হ্যাঁ, তারা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। মানে গতকালকে 3টা স্টুডেন্ট 10 বছর আগে আমার সাথে ক্লাস করছে, সো তারা বললো যে এই ক্লাসে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং যেগুলো করাতাম, হাউ ইট চেঞ্জ দেয়ার লাইফ। একজন ইউনাইটেড স্টেটসে আছে, 2জন বাংলাদেশে আছে, বাট টোটালি ডিফারেন্ট টাইপস অফ পিপল। আর এই কয়েকটা ছোট ছোট জিনিস তাদেরকে লাইফ চেঞ্জ করে। সো দে হ্যান্ডেল, দে টেক অন ওদের সামনে যে চ্যালেঞ্জেস গুলি আছে, দে ট্যাকল দোজ চ্যালেঞ্জেস। এন্ড এখানে ফিক্সড গোল আর ভেরিয়েবল গুলো তফাৎ হচ্ছে যে সামনে যে চ্যালেঞ্জেস গুলি আসছে এগুলো তো আমরা ফেলাই দিতে পারবো, I have to tackle each challenge. বাট আমার যে নিজের লাইফ যে আউটপুট আমি যেটা রেখে যেতে চাই পৃথিবীতে, when I die, I need to have a contribution যেটা আমি এটা রেখে যাব। তো ওই কন্ট্রিবিউশন এর ডিস্ট্রাকশনস থাকবে, কিন্তু আমাকে লেগে থাকবে, because that is me, that defines me. So I have to find out what defines me, what makes me different from others, and why am I unique. আমার নিজের কন্ট্রিবিউশন হচ্ছে ফিক্সড গোল, এটা into the daily challenges যেগুলো সামনে আসতেছে, I should be willing to take on those challenges, because those will also make me stronger and more experienced to handle and my own goal to move towards my own. এটা কি বোঝা গেছে? জি, মানে রাইট।
সো আপনি স্যার এই যে গোল নিয়ে যে বলছিলেন, আপনি একটা কোয়েশ্চেন দিয়েছেন যে মানে হোয়াট উইল মেক মি হ্যাপি আফটার 3 years or 5 years, What do I want to see? or where do I want to see myself? Where or what do you want to see in myself? মানে আমার ভিতরে কি কি কোয়ালিটিস আমি দেখতে চাই 5 বছরের মধ্যে, কারণ এটা তো একটা ডেভেলপমেন্ট প্রসেস। আমি তো ইনস্ট্যান্টেনিয়াসলি ওটা হতে পারবো না, ঠিক আছে? আই হ্যাভ টু গেট দেয়ার থ্রু প্ল্যানিং, ডেভেলপমেন্ট। এই ধরো এই যে আমি যেভাবে কথা বলছি, এই যে আস্তে আস্তে এক একটা ওয়ার্ড বেছে বেছে যে বলছি, এটা তো ইটস নট যে আমি যখন মায়ের পেট থেকে বেরোলাম, হ্যাঁ আই এম গোইং হাই মম, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, এটা তো হয়নি। তো হাউ ডিড আই ডেভেলপ দিস? এটা হচ্ছে একটা মানুষকে একবার একটা চ্যালেঞ্জ আসছিল, আমাকে বক্তৃতা দিতে হবে, আমি কি করব বুঝতে পারছি না। তো যাই হোক বক্তৃতা লিখলাম, লিখে একটা মানুষকে 20 ফিট দূরে দাঁড়া করলাম, হ্যাঁ, যে ক্যান ইউ হিয়ার মি, তুমি বুঝতে পারছো কিনা আমি কি বলতেছি, হ্যাঁ আমি কি ভুল করি, আমি কি বোঝাতে পারতেছি? সো এই যে মেথডটা, হ্যাঁ, তারপরে নিজেকে রেকর্ড করে শোনা, আমি নিজে বুঝতে পারছি কিনা। সো হাউ টু স্পিক, কমিউনিকেশন হচ্ছে একটা ইস্যু, মানে থিঙ্কিং হচ্ছে ফার্স্ট, হ্যাঁ, তারপর আমি মুখ থেকে যে ওয়ার্ডগুলি বার করবো, হাউ শুড আই প্লেস মাই ওয়ার্ডস, which words shall I use, how will I, what will be my intonation, হ্যাঁ, আমি যে বলবো কিভাবে কথাটা বলবো, এটার পিছনে কি ইমোশন থাকবে। there's a huge amount of thinking process going into the way one speaks. একজন তো বলতে পারে যে বাচ্চাকাল থেকে তো আমি কথা বলেই আসছি, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। ধরো আমি সামনে বক্তৃতা দিতে দাঁড়াবো, কিন্তু দুই ধরনের স্পিকার আছে। একটা স্পিকার সে 2 মিনিটে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারবে, 2 minutes, you start feeling sleepy after 2 minutes, and another speaker can keep you awake for hours. So is there a difference between these two types of speakers? If there is a difference, which type of speaker do I want to become? আর সেটা আমাকে পারসিউ করতে হবে। সো এই যে 3 বছরের পরে যে গোলটা, হ্যাঁ, গোলগুলো ভাঙতে পারি আমি, গোলটা মেইন গোল, সাব গোলস, দেখে এক একটা সাব গোল কিভাবে অ্যাচিভ করব। and for each sub goal if I can write down 5 questions and 5 steps, তাহলে দেখবা যে I can move towards স্যার আপনি অনেক দিন আগে একটা প্রেজেন্টেশন আমার সঙ্গে শেয়ার করেছিলেন, হ্যাঁ এই বিষয়টা যে এরকম ছিল, আপনি কি স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটাই তো মাইন্ড ম্যাপ। আপনি যে আমি আসলে মাইন্ড ম্যাপের একটা স্লাইড, আমি আপনার একটা স্লাইড ছিল যে ইউ দিয়ে আপনি একটা স্লাইড সব সময় প্রেজেন্ট করতেন, ইউ, আমি ওই প্রেজেন্টেশনটা খুঁজে পাচ্ছি না, বাট এরকমই আরেকটা প্রেজেন্টেশন আপনি আমাকে পাঠিয়েছিলেন যে সেভিংস এর নিয়ে, যে ফর এক্সাম্পল এখন প্যান্ডেমিক চলছে, আমরা সবাই সেভ করতে চাই, তো আমরা কিভাবে সেভ করতে পারি। তো আপনি এরকম একটা মাইন্ড ম্যাপ আপনি আমাদেরকে ড্র করা শিখিয়েছিলেন, এবং যেখানে আপনি বলেছিলেন যে সেভিংটাকে যদি আমার মেইন হয় যে সেভিং, এন্ড দেন এখান থেকে যদি কি সেভ করব, কেন সেভ করব, কিভাবে করব, আর সেই সেভ দিয়ে আমি কি প্রজেক্ট করতে পারি। স্যার এটাকে আপনি একটু আমাদের লাইফ বা আমাদের গোল দিয়ে কি আপনি একটু এক্সপ্লেইন করতে পারি আমরা? ঠিক আছে, যদি স্টার্ট করি বলে কি লেখা লিখি, মাঝখানে সেভিং এর বদলে আমরা লিখি হ্যাপি, হ্যাপি, হ্যাপি কথাটা লিখি, জি, তাহলে হোয়াটটা কি হবে, যে হোয়াট উইল মেক মি হ্যাপি, ওকে, হ্যাঁ, তারপরে ওয়াই ইজ দ্যাট, মানে ওই হ্যাপিনেসটা, ওয়াই ইজ দ্যাট হ্যাপি ফর মি, হোয়াট হ্যাজ দ্যাট গট টু ডু উইথ মাই পার্সোনালিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে হাউ উইল আই অ্যাচিভ দ্যাট হ্যাপিনেস, তারপরে হচ্ছে সাব প্রজেক্টস, আই ডিজাইন সাম প্রজেক্টস ফর মাইসেলফ, যে এই হ্যাপিনেস এর ভিতরে এই 5টা জিনিস আছে, তো ওই প্রত্যেকটা যদি আমি একটা প্রজেক্ট দেখি, লাইফ প্রজেক্ট ফর মাইসেলফ, হাউ উইল আই develop myself, because life is a journey. I must learn something every day of my life. যদি আজকে যদি একটা কিছু না শিখি,
and that day is wasted. So I must ask plenty of questions এবং এই ধরো এই মাইন্ড ম্যাপ দিয়ে শুরু করতে পারি। তো সবাই যারা দেখতেছে তারা মাঝখানে যদি কাগজে আঁকে এখন আর মাঝখানে লেখে হ্যাপি, সেভিং এর জায়গায় ইউ ক্যান রাইট হ্যাপি। আর এই যে চারটা যে শাখা আছে সেম হতে পারে হোয়াট, ওয়াই, হাউ এন্ড আমি কি কি প্রজেক্ট করব, এটা দিয়ে কিন্তু উই ক্যান স্টার্ট। তার মানে সেভিংস এর জায়গায় আমরা লিখতে পারি যে আমাকে কিভাবে হ্যাপি, কি আমাকে মানে হ্যাপি, আপনি হ্যাপি লিখতে বলছেন মাঝখানে, হ্যাঁ মাঝখানে, এন্ড দেন শাখা আসবে চারটা, হোয়াট, ওয়াই, হাউ এন্ড কি কি প্রজেক্ট করতে পারি হ্যাপির জন্য, যেটা আমাকে নিজেকে হ্যাপি রাখবে, to achieve that happiness. To achieve the happiness or something like that. For example, if some project is that I want to be able to communicate well, ঠিক আছে, আচ্ছা, so how will I communicate well? তো ওটা একটা প্রজেক্ট বানিয়ে I can also draw another mind map যে আমি কিভাবে শিখবো how to communicate well. একটা টপিক নিলাম, for example একটা টপিক নিলাম যে I want to explain to someone how to communicate well. সো ওই টপিকটা আমি রেকর্ড করলাম, নিজের মোবাইলে রেকর্ড করতে পারি, তারপরে আমি ওটা নিজে শুনতে পারি, বন্ধুদের শোনাতে পারি যে দোস্ত দেখ কতটুকু বুঝলি, কি বুঝলি না আমাকে বল, দেন আই রি-রেকর্ড এন্ড আই লিসেন টু ইট अगेन। সো এই স্টেপস গুলি এগুলো সাব প্রজেক্ট হতে পারে, যে বাঁদিকে নিচে যে প্রজেক্ট লেখা আছে আই ক্যান ডিভাইড দিস ইনটু সাব প্রজেক্টস, 5 প্রজেক্টস ডিভাইড করলাম for my own self improvement. So তারপরে I follow it up and every day আমি একটা ডায়েরি রাখতে পারি যে আমি আজকে কতটুকু করলাম, কালকে কি করতে হবে, and in that diary before going to sleep I must write a question that tomorrow I wish to solve this. তো যখন ঘুমিয়ে সকালে উঠবো দেখবে যে মোটামুটি কোয়েশ্চেনটা সলভ হয়ে গেছে, আর পিছনে লিখে দিতে পারি। and writing a question every day before going to sleep আরেকটা উপকার আছে, এটা হচ্ছে যে I will want to wake up. অনেক সময় আমি জিজ্ঞেস করি যে ক্লাসে জিজ্ঞেস করি যে কে কে ঘুম থেকে উঠতে চাও সকালে, হ্যাঁ, তো 90% অফ দ্য ক্লাস হাত তুলে যে স্যার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো যার ইচ্ছা করে না ঘুম থেকে উঠতে তার কিন্তু জীবনের কিছু আছে, কিছু নাই। যার ইচ্ছা করে সেই কিন্তু সাকসেসফুল হবে লাইফে। আসলে স্যার একজন প্রশ্ন করেছেন স্যার, আমি আপনার সামনে স্ক্রিনে নিয়ে আসছি, জামাল উদ্দিন জেমি ভাই, উনি একটি বিশ্ববিদ্যালয়ে আছেন, আমাদের খুব প্রিয় মানুষ, বন্ধু মানুষ। তিনি স্যার প্রশ্ন করেছেন যে sometimes my happiness and outside reality do not match each other, so কি করতে পারি স্যার? ওকে, এটার জন্য আরেকটা গল্প বলি। হ্যাঁ, এই গল্পটা ইন্টারনেটের থেকে আমি পেয়েছি, সো এই গল্পটা ভাইরাল হয়ে গেছিল। গল্পটার নাম ছিল, একটু ডিফারেন্ট বিষয় কিন্তু এটা থেকে বোঝা যাবে। তো গল্পটার নাম ছিল ম্যারেজ, টাইটেল ছিল ম্যারেজ ইজ নট ফর ইউ। টাইটেল ছিল ম্যারেজ ইজ নট ফর ইউ, হ্যাঁ তোমার জন্য ম্যারেজ না। তো এটা টাইটেল দেখেই মানুষ পড়তে চায়। তো সে কি মানে সে এটা গল্প লিখছে একজন, সে একজন ফিয়ন্সেকে 2 বছর ধরে এনগেজমেন্ট করে রাখছে। তো এখন তার বিয়ের ডেট চলে আসছে 2 সপ্তাহ বাকি, 2 উইকস। তো যত কাছে আসতেছে সে কিন্তু ভাবিয়ে যাচ্ছে যে বিয়েতে কি হবে, বিয়ের পরে কি হবে। তো সে ভাবিয়ে গিয়ে তার বাবার কাছে গেল। তো সাধারণত বিদেশে বাবাদের কাছে যায়, নিজেই বিয়ে করে বসে যাকে চায়। তো সে বাবার কাছে গেল, ড্যাড I feel very jittery and nervous. So son, what is the problem? তো সে বলল যে এভাবে আমি এখন বিয়ে করতে চাই, তো যতদিন কাছে আসতেছে তত আমি ঘুমিয়ে যাচ্ছি। তারপরে যা যা বললো, তো ফাদার ফাইনালি বললো, son, marriage is not for you. But dad, what do you mean? I'm getting married day after tomorrow and you're saying marriage is not for me. Well, no son, marriage is for her.
ঠিক আছে? Marriage is not for you. So don't marry if you want to make yourself happy. Marry only if you want to make her happy. So ultimately, happiness into comes from making other people happy. Because আমার happiness তখনই আসবে। হ্যাঁ, ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি যে একটা স্টুডেন্ট 5 বছর পরে এসে বলে স্যার আপনার ক্লাসে যে ইউনিট শিখছিলাম খুবই কাজে লাগছে, রাইট? তো আমি তো সিনসিয়ারলি টিচার হিসাবে তাকে পড়িয়েছি, হ্যাঁ, ছাত্র নিজের লাইফে হ্যাপিনেস পায়, সাকসেসফুল। হ্যাঁ, তো সে যখন এসে আমাকে শুনছে, হ্যাঁ, তখন তাই ফিল। সো মানে আই শুড লুক ফর হ্যাপিনেস ইন আদার্স। সো এই যে কোয়েশ্চেনটা, হোয়াট উইল মেক মি হ্যাপি, হ্যাঁ, হতে পারে ইফ আই ক্যান মেক মাই কি বলে মাই প্যারেন্টস হ্যাপি, যদি ম্যারিড থাকি, if I can make my wife happy, if I can make my children happy, if I can make my boss happy, ঠিক আছে, তাহলে কিন্তু I will ultimately achieve happiness. So এই কোয়েশ্চেনটা হচ্ছে to get you start thinking about happiness, and ultimately if you want to make other people happy, you will then achieve your own happiness. ফ্যান্টাস্টিক, চমৎকার স্যার। আরেকটি কোয়েশ্চেন আসছে স্যার, আরিফ আহমেদ উনি লিখেছেন, should we use for time management? Mind map implies, হ্যাঁ, রাইট। তো টাইম ম্যানেজমেন্টটা তো খুবই ইম্পর্টেন্ট, বিকজ একটা লাইফে সবকিছু করতে হবে। হ্যাঁ, মানে আমরা তো দেশে থাকি, আমাদের তো বাসায় কাজের লোক থাকে, হ্যাঁ, কিন্তু বিদেশ যদি যাই ফর এক্সাম্পল, বিদেশে নিজের রান্না করতে হয়, হ্যাঁ, নিজের বাথরুম ধুতে হয়, নিজের শপিং করতে হয়। তারপর যদি পড়াশোনা করতে চাই, পড়াশোনা তো করতে করার কারণে গেছি বিদেশে, তাহলে পড়াশোনাটা করতে হবে, সবই করতে হবে। তো হাউ উইল আই ফিট এভরিথিং ইন? সো এইটা টাইম ম্যানেজমেন্ট ছাড়া সম্ভব না। এবং লাইফে প্যারালাল অনেকগুলো জিনিস চলে। তো এই প্যারালাল জিনিসগুলো আমি যদি গুছাই যে কখন কোনটা করব, আর যখন ওটা করব ডেডিকেটেডলি ওটার পিছনে লেগে থাকতে হবে, হ্যাঁ, বিকজ আমাদের তো দিনের 24 ঘন্টার বাইরে নাই। হ্যাঁ, সো এই টাইম ম্যানেজমেন্টের পার্ট হচ্ছে ইউজিং হোয়াট এভার টাইম উই গিভ টু আ জব ইফেক্টিভলি। তো ওই জবটা করার জন্য যদি মাইন্ড ম্যাপ বানায়, তাহলে কিন্তু ইফেক্টিভলি। আমার ছেলের কথা বলি, ছেলে সে হচ্ছে একটা মানে বিদেশে একটা কোম্পানির অডিটর। এই কোম্পানি বিভিন্ন কাজই হচ্ছে অডিটিং, ইটস এ অডিট ফার্ম। তো তারা বিভিন্ন কোম্পানি থেকে অডিটিং করে। সো নর্মালি হচ্ছে তাদের এক একটা ক্লায়েন্টের জন্য 2টা সপ্তাহ দেওয়া হয়, 14 days এর মধ্যে অডিটটা কমপ্লিট করতে হয়, আর একটা টিম চলে যায়। সো আমার ছেলে তো ধরেন এই বাঙালি, এশিয়ান, আর ওর বস উনি সব ছিল সাদা। কিন্তু একদিন যেটা হয়েছে, ওর বস অসুস্থ ছিল এবং অডিট করতে হবে একটা কোম্পানি। তো সে তখন একটা অপরচুনিটি বললো যে তার 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 আরো বড় বসকে বললো যে আমাকে কি কাজটা দেবে, লেট মি ট্রাই, সিন্স মাই সুপারভাইজার ইজ অ্যাওয়ে, ক্যান আই ট্রাই? তো বস রাজি হলো, ঠিক আছে কর। এখন সে চিন্তা করলো যে 14 দিন যদি লাগায় বা 14 দিনের বেশি যদি লাগে, এমনি তো আমি এশিয়ান, ঠিক আছে, আমি কালো চামড়া, আর সাদা চামড়া যদি ভুল করে তো নো প্রবলেম, হাউ উইল আই ডু দিস? তো তখন সে বসে একটা মাইন্ড ম্যাপ বানায় যে কোথায় কোথায় ডিলে হয়। ফর এক্সাম্পল, যখন ডকুমেন্ট চাওয়া হয়, অডিটররা কিন্তু সব ডকুমেন্ট চেক করে, তো ডকুমেন্ট আসতে সময় লাগে, বিকজ ওরা তো সব বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। সো ডকুমেন্ট বার করতে ওদেরকে দিতে সময় লাগে, এখানে অনেক টাইম চলে যায়। তো সেই করলে কি মাইন্ড ম্যাপিং করে পুরো প্রসেসটা দেখো যে কোথায় 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 ডকুমেন্ট লাগে। আর প্রথম দিনেই টপ বস যখন পরিচয় করে দিল যে এই অডিটররা আসছে, সে টপ বসকে সব লিস্টটা দিল যে অডিট কমপ্লিট করার জন্য এই সব ডকুমেন্ট লাগে, পুরো লিস্ট একবারে দিয়ে দিল। তো তখন বিগ বস কি করলো, সবাইকে দায়িত্ব দিয়ে দিল তোমরা এই কাজগুলো দাও,
অডিটর, আর আলহামদুলিল্লাহ সে কি করলো, 10 দিনে অডিটটা শেষ করে চলে আসলো ইনস্টেড অফ 14 ডেজ। হ্যাঁ, তো কোম্পানি তার উপর হয়ে গেল। সো টাইম ম্যানেজমেন্ট এর পার্ট হচ্ছে প্ল্যানিং। হ্যাঁ, এই কাজটা আমি কিভাবে শর্টকাটে অ্যাচিভ করতে পারবো, তো ওই প্ল্যানিংটা করলেই কিন্তু টাইম ম্যানেজমেন্টও হবে, সবই হবে। সো ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ পার্ট অফ টাইম ম্যানেজমেন্ট। ফ্যান্টাস্টিক স্যার, প্রবাবলি আজকে এটা আমাদের আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন। আমি আপনার সঙ্গে আরেকটি সেশন করতে চাই স্যার, স্পেশালি অন মাইন্ড ম্যাপ। আমি অনুরোধ করব আপনাকে যদি আমাদের সবাইকে আসলে এই যে আপনি এত চমৎকার ভাবে যে আসলে নিজের মাইন্ড ম্যাপটা করেন, আমরা আসলে শিখতে চাই। সো প্রবাবলি আজকের লাস্ট কোয়েশ্চেনটি হচ্ছে এরকম স্যার, how would I handle multiple problems in my profession or workplace? Okay. So মাল্টিপল প্রবলেম সবারই থাকে। হ্যাঁ, আমরা ধরেন যদি আমরা মেয়েদের কথা চিন্তা করি, ফর এক্সাম্পল, হ্যাঁ, woman has to be a mother, right? তারপরে woman has to be a wife. a woman অনেক আজকাল womanরা চাকরিও করে। হ্যাঁ, তারপরে women are expected to do a lot of housework as well. হ্যাঁ, তো how does one manage? হ্যাঁ, তো অনেক women আবার নিজে পড়াশোনাও করে সাথে। সো এই ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু অনেক বেশি কাজ করে। সো হাউ ডু দে ম্যানেজ? তো এইটা কিন্তু তারা সাজিয়ে না। ফর এক্সাম্পল, আমি মেয়েদের উদাহরণ দিই। হ্যাঁ, তো ওরা রান্নাঘরে অনেক খাটনি করে, তো খাটনি করে তারপরে খাবার দিতে দেরি হয়ে গেল, ফর এক্সাম্পল দেরি হলো, তো সবাই বিরক্ত হলো, কিন্তু সে দেখতেছে যে আমি যে এত খাটলাম ওটার কোনো ভ্যালু নেই। তো সে যদি চিন্তা করে যে কেন দেরি লাগলো, একটা প্ল্যানিং করে। ফর এক্সাম্পল, দেরি কেন লাগছে, বিকজ বাজার থেকে 2বার যে জিনিস মিসিং, তেল শেষ হয়ে গেছিল, লবণ শেষ হয়ে গেছিল, দৌড়ায় এগুলো আনতে হয়েছে। তো সে যদি এখন প্ল্যানিং করে যে মাসে কি লাগবে আর ওই শপিংটা একবার করে, তাহলে হয়তো নেক্সট টাইম এত সময় লাগবে না। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে যে কোনো জিনিস, আমি প্রত্যেকটা আমার লাইফে ধরো 5টা জিনিস আছে, হ্যাঁ, প্রত্যেকটা একটা মাইন্ড ম্যাপে বানায় আমি সলভ করবো যে কখন কোনটা করবো, ওটার প্রায়োরিটিটা কি। তারপরে হচ্ছে মাইন্ড ম্যাপ থেকে আমি কিন্তু সিরিয়ালি বসাতে পারি কোনটা আগে করবো, কোনটা পরে করবো, কোনটা কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ইম্পর্টেন্স দিয়ে সাজাতে পারি। তো একটা একটা করে সলভ করতে পারি, মানে সবগুলো তো একসাথে সলভ করতে পারা যায়। তো মাইন্ড ম্যাপে সবগুলো বসলাম, আই আইডেন্টিফাই হুইচ ইজ মোস্ট প্রেসিং, মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো সেরে ফেলি। বা আরেকটা হতে পারে যে কোনটা সবচেয়ে ছোট কাজ আগে ক্লিয়ার করে ফেলি, তারপরে বড় কাজ। কিন্তু মাইন্ড ম্যাপ উইল হেল্প মি সি দ্য হোল পিকচার, আর কোনটা আমাকে ট্যাকল করতে হবে। ফ্যান্টাস্টিক স্যার, চমৎকার আপনি বলেছেন। আমাদের প্রতিটা কোয়েশ্চেনের খুব মানে আপনি একদম পার্ট বাই পার্ট করে আপনি বুঝিয়ে দিয়েছেন। আমার নিজেরও কিন্তু আজকে অনেক, কারণ আমি আসলে এই ওয়েমেনের যে মাল্টিপল ওয়ার্ক, যে তারা বিভিন্নভাবে, মানে আমি এখন চিন্তা করলাম যে আসলে আমার ওয়াইফেরও অনেক সিন জব অ্যান্ড আনসিন জব আছে। আমি শুধু সিন জব গুলো দেখতে পাই, আনসিন জব কিন্তু আসলে কখনো দেখিনি। আমি আজকে থেকে আরো বেশি খেয়াল করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি আপনার কাছ থেকে আগেই পারমিশন নিয়ে রাখছি, আমরা কিন্তু আরেকবার সেশন আমাদের করতে হবে স্যার রিগার্ডিং দিস স্কিলস ইস্যু নিয়ে। এবং আজকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দিয়েছেন। এন্ড প্রবাবলি অডিয়েন্স, আমি বলে দিই, প্রবাবলি আজকের এই মানে ফেসবুক লাইভ সেশন মনে হয় আপনার স্যার, মানে আমি আপনাকে কখনো ফেসবুক লাইভে ওভাবে আসতে দেখিনি। এটা কি স্যার মানে এর আগে কখনো এসেছেন লাইভে স্যার? না, ফার্স্ট টাইম। সো আমি এই ফার্স্ট টাইমের সুযোগটি নিলাম, ইয়াহু। কারণ আমি স্যার আপনাকে, আমার মনে হয় আজকে অডিয়েন্স আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, দিস ইজ দ্য ফার্স্ট সেশন ফেসবুক লাইভ যেটি ইউসুফ স্যার আমাদের সাথে 1 ঘন্টা সময় কাটালেন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। স্যার, এনি ফাইনাল রিমার্কস ফ্রম ইউ? ফাইনাল রিমার্ক, ঠিক আছে, নিয়ে আজকে রাত্রে ঘুমাবার আগে একটা প্রশ্ন লিখতে হবে। ওকে, ঠিক আছে।
প্রশ্ন লিখে সকালে আমি চেক করব যে প্রশ্নটা কতখানি সলভ হয়েছে। লেটস স্টার্ট উইথ দিস। তো আজকে সকালবেলা ইউসুফ স্যার আমাদের সম্মানিত ভিসি স্যার যেটি বলছেন, আজকে একটি প্রশ্ন লিখে এন্ড দেন কালকে সকালবেলা ওটাকে চিন্তা করতে হবে যে মানে কি করতে হবে যে ওটা কতটুকু আমরা সলভ করতে পারলাম, তাই তো স্যার? এটাই তো আপনার আজকের হোমওয়ার্ক। দেখা যাবে যে ঘুমের অনেকখানি কিন্তু এগিয়ে গেছে। তো সকালে যে সলিউশন গুলি ঘুম থেকে বেরোচ্ছে ওগুলি লিখে রাখবো। ফ্যান্টাস্টিক স্যার, ওয়ান্ডারফুল। আজকে আমরা একটা হোমওয়ার্কও পেয়ে গেলাম। বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ, এবং স্পেশালি আমি কৃতজ্ঞ স্যার ভিসি স্যারের কাছে। স্যার আপনি সময় করে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দুস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন যে ধৈর্যের প্রতিযোগিতা করো। তো আমরা সবাই ধৈর্যের প্রতিযোগিতা করি যেন আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে মোকাবেলা করতে পারি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।